আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সঙ্গে আছে শেখ জায়েদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সড়ক ও ফুটপাতের ওপর নির্মাণ সামগ্রী, দোকান বা অন্য কিছু পেলেই তার সঙ্গে সঙ্গে নিলামে বিক্রির ঘোষণা দিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। আগামী 7 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই অভিযান। রোববার উত্তরা 4 নম্বর সেক্টর থেকে ডিএনসিসির বিভাগীয় কর্মকর্তাদের দিনে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। জানান, হোল্ডিং ট্যাক্স আদায়ে 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে অভিযান। আরও জানাচ্ছেন নয়ন বিশ্বাস। রোববার সকালে উত্তরা 4 নম্বর সেক্টর থেকে শুরু হয় এই পরিদর্শন। এরপর মিরপুর, কচুক্ষেত, মগবাজার, গুলশান হয়ে বনানীতে গিয়ে শেষ হয়। উত্তরায় বাড়ির সামনে অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র আতিকুল ইসলাম। বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও নির্দেশ দেন। উত্তরার খিজির খাল পরিদর্শন শেষে মিরপুরের কালশি খাল এবং আশেপাশের এলাকা পরিদর্শন করেন। কালশি এলাকার আশেপাশের গলিতে রাস্তা ও ফুটপাতে দখল করে বসানো হয়েছে দোকান। তা দেখে মেয়র সাংবাদিকদের বলেন, সড়ক ফুটপাতে কিছু পেলেই নিলামে বিক্রি করা হবে। ফুটপাতের মধ্যে বালি, সিমেন্ট, খোয়া রাখা হয়েছে, আবার রোডের মধ্যে আবার ইট আবার স্ট্রাক দিয়ে রেখে দিয়েছে, অর্থাৎ অ্যাজ ইফ যে সবই হলো ওনার নিজস্ব সম্পত্তি। এর পরবর্তী থেকে যখন মুভ করবে, সাথে সকল ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে, সাথে ট্রাক থাকবে, লোডার থাকবে, বুলডোজার থাকবে, এবং সাথে সাথে আমরা যেখানে যে জিনিসপত্র পাবো এগুলো আমরা সাথে সাথে কিন্তু অকশন করে দিব। 1 সেপ্টেম্বর থেকে রাজস্বের আওতা বাড়ানোর জন্য চিরুনি অভিযান শুরু করার কথাও জানান আতিকুল ইসলাম। বাড়িতে বাড়ি থেকে আমরা দেখব যে যারা ট্যাক্স দেন নাই তাকে ট্যাক্সের আওতার আনতে হবে, সেটার আমরা অভিযান শুরু করছি। অর্থাৎ এই শহরটা কিন্তু সবার এগিয়ে আসতে হবে। আমি শুরু করলাম এবং এটি চলমান থাকবে। বিভিন্ন সময় আমি যখন দেখব এবং আমার ম্যাজিস্ট্রেট যখন দেখবে, সে যেই হোক না কেন, সাথে সাথে এখানে আমরা ফাইন করব। মেয়র জানান, ঝুলন্ত তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হবে 1 অক্টোবর থেকে। নয়ন বিশ্বাস, নিউজ 24। তবে ঢাকায় যে কোনো পরিকল্পনা প্রকল্প ভিত্তিক না করে বাস্তব ভিত্তিক করার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। পরিকল্পিত হকার ব্যবস্থাপনাও এই শখে করা অত্যন্ত প্রয়োজন। তাই আমি ভাবছি নিশ্চিতভাবে মাননীয় মেয়র পরিকল্পিতভাবেই এই পুরো ওই ব্যাপারটাকে কার্যকর করার চেষ্টা করবেন। অতীতের মতো হঠাৎ করে অভিযান করে পরে যেন আবার পেছনের দিকে যেতে না হয়। সবাই মিলে একটা নীতিমালা, খসড়া মাস্টার প্ল্যান তৈরি করে দিচ্ছেন, যে সাইকেল বান্ধব এবং পথচারী বান্ধবতার যা যা করণীয় সেটা পরিকল্পিতভাবে করা হোক, প্রকল্প ভিত্তিক যেন না হয়। অর্থাৎ শুধু প্রকল্প আর প্রকল্প, কিন্তু পরিকল্পনাহীন, সেটি যেন না হয়। শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও পরিস্থিতি সাপেক্ষে নভেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া যেতে পারে, তবে তা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে হতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এমন সুপারিশ করেছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি। সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানও বলছেন, পরিস্থিতি অনুকূলে এলেই দ্রুত এই পাবলিক পরীক্ষার অনুষ্ঠানের ব্যবস্থা করা উচিত। প্লাবন রহমানের রিপোর্ট। করোনার প্রভাবের মধ্যে দেশের সবকিছু স্বাভাবিকের পথে হাঁটলেও বড় বিপাকে শিক্ষা ব্যবস্থা। এখনও স্থবির দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। নতুন করে আগামী 3 অক্টোবর পর্যন্ত বেড়েছে ছুটি। পিএসসি পরীক্ষা বাতিলের পর জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি এবং জেডিসি পরীক্ষা হচ্ছে না। এসব পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত আসলেও এপ্রিল থেকে ঝুলে আছে এইচএসসি পরীক্ষা হওয়া না হওয়ার বিষয়টি। তবে আশা দেখাচ্ছে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সুপারিশ। পরিস্থিতি সাপেক্ষে আসছে নভেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া যেতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে ওই কমিটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। নভেম্বরে হবেই বলা হচ্ছে না, নভেম্বরে হবে হচ্ছে স্বাস্থ্যবিধির যে চ্যালেঞ্জগুলো শিক্ষা মন্ত্রণালয় যে পারে নিশ্চিত করতে পারে, তাহলে শিক্ষা মন্ত্রণালয় যে ডেটটা দিবে সেটা হতে পারে, এবং সেটা নভেম্বরের অবশ্যই আগে। স্কুল কলেজের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করা যাবে না যতদিন পর্যন্ত অবস্থা উন্নতি না হয়। পরীক্ষা নেওয়ার পক্ষে কথা বলছেন সাবেক শিক্ষা সচিব এনআই খান। তার মতে সম্ভব হলে দ্রুত নিয়ে নেওয়া উচিত এইচএসসি পরীক্ষা। দেরি করার আর কোনো কারণ আমি দেখি না। আমার মনে হয় যে দ্রুতই এই পরীক্ষাটা নিয়ে নেওয়া উচিত। যদি পরীক্ষা না হয় তবে অটো প্রমোশন হলে ওই শিক্ষার্থীদের সারা জীবনের একটা বৈষম্য করার সুযোগ থেকে যাবে। গত এপ্রিলে হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা, কিন্তু করোনার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। যে পরীক্ষার অপেক্ষায় 12 লাখ শিক্ষার্থী। অবশ্য শিক্ষামন্ত্রী শনিবার গণমাধ্যমকে জানান, সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে পরীক্ষার তারিখ ঘোষণার সম্ভাবনা নেই।
এ পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি নেবার আমাদের কোনো সুযোগ নেই। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হাসপাতালগুলোর সাধারণ রোগীদের স্বাভাবিক চিকিৎসা সেবা এখনো শুরু হয়নি। করোনার শুরুতে চিকিৎসা সেবা পেতে করোনা পরীক্ষার সার্টিফিকেট যোগ হওয়ায় ভোগান্তি চরম আকার ধারণ করে, তা এখনও রয়ে গেছে। এজন্য গুরুতর অসুস্থ না হলে রোগীরা হাসপাতালমুখী হচ্ছেন না, যদিও চিকিৎসকদের দাবি পরিস্থিতি স্বাভাবিকের দিকে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া এবং যশোরের রিপন হোসেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। ফয়সাল মিয়া, বয়স 5। রোববার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে করোনা টেস্টের ফলের জন্য মাকে নিয়ে অপেক্ষা করছে। ক্যান্সার আক্রান্ত ফয়সাল 9 দিন আগে সিলেট থেকে ঢাকায় মহাখালী ক্যান্সার হাসপাতালে এসেছে। হাসপাতাল 4টি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হলেও করোনার ফল না পাওয়ায় হাসপাতালে ভর্তি হতে পারছেন না। ঢাকায় থাকার জায়গা না থাকায় 9 দিন রাত কেটেছে হাসপাতালের বাইরে। 3টে প্রথম দিছে, 3টা নিচে কইরা ওখানে আবার 8টা দিছে। স্যার আমার একটা সেট দেন না, বাসাটা লইয়া শুই। আচ্ছা আমি রিপোর্ট আস্তে আস্তে করবো, আমি তো একা মানুষ আর চিনি না খুঁজতা, আমি একা মানুষ। তো স্যার কয় না, সিট মিট নাই, তুমি আনো কইরা পরে তোমারে আমি এই সিট দিমু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখা যায় আগের মতো নন করোনা রোগীদের নেই আনাগোনা, অনেকটাই শুনশান। রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্র অনেকটাই এমন, তবে আগের চেয়ে কিছুটা স্বাভাবিক দাবি করছে সংশ্লিষ্টরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এখন কোভিডের পাশাপাশি নন কোভিড রোগীগুলো বহির্বিভাগে অনেক বেড়েছে এবং অন্তঃবিভাগেও অনেক বেড়েছে। নন কোভিড রোগীদের আবার স্বাভাবিকভাবে আবার চিকিৎসা দেওয়া আমরা শুরু করেছি। রাজধানীর বাইরেও একই চিত্র। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও চেম্বার খুললেও চিকিৎসক সংকট রয়েছে এখনো। আবার অনেক জায়গায় দেয়া হচ্ছে টেলিমেডিসিন সেবা। চোখ আর জিহ্বা দেখে অনেক কিছু বলে ফেলতে পারতো, তো এখন তো ওই সিস্টেম নাই। এখন মোবাইলে ভিডিও কলের মধ্যে ডাক্তার চেক আপ করে। মার্চের তুলনায় এখন পরিস্থিতি অনেকটুকু উন্নতি হয়েছে, কিন্তু আরো উন্নতি হতে পারত যদি সামাজিক সচেতনতার দিক থেকে মানুষজন যদি আরো সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে। যশোরেও এখনো সাধারণ রোগীদের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়নি, ফলে চরম ভোগান্তিতে সাধারণ রোগীরা। আমরা গ্রাম থেকে আসছি, এসে দেখি ডাক্তারখানা বন্ধ, কিন্তু এখন কোথায় যাব, আমরা তো ডাক্তার পাচ্ছি না। আমাদের যে রেড জোন আছে, ইয়েলো জোন আছে এবং আমাদের যে গ্রিন জোন আছে, প্রতিটা জোনেই আমাদের ডাক্তারের একটা তালিকা করা আছে, রোস্টার করা আছে, সেই অনুযায়ী তারা রাউন্ড দেয়। দেশে গেল 8 মার্চ থেকে করোনা শনাক্তের পর করোনা ও নন করোনা রোগী নিয়ে বিপাকে পড়ে হাসপাতালগুলো। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন 4248 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আরও জানানো হয় 24 ঘন্টায় 1897 জন সহ এখন পর্যন্ত মোট শনাক্ত 3,10,822 জন। এছাড়া 3044 জন সহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,01,907 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.96% এবং মৃত্যুর হার 1.37%। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 2.5 কোটি ছাড়ালো। সর্বোচ্চ সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে ভারত। এমনকি সপ্তাহে টানা সর্বোচ্চ সংক্রমণে বিশ্ব রেকর্ড করেছে দেশটি। এদিকে তামাক পাতার মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরি হয়েছে বলে দাবি করেছেন থাইল্যান্ডের একদল গবেষক। আর শেষ ধাপের ট্রায়ালে থাকা চীনা ভ্যাকসিন সিনোভ্যাক জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের উপর ব্যবহারের অনুমতি দিয়েছে চীনা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15 আগস্টের হত্যাকাণ্ড কারবালার ঘটনার মতোই শোকাবহ। কারবালার ঘটনায় নারী বা শিশু হত্যা করা হয়নি, কিন্তু 75-এ 15 আগস্ট ঘাতকদের নৃশংসতা থেকে বাদ যায়নি নারী এবং নিষ্পাপ শিশুরাও। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। এবং সংগ্রামে এবং অর্জনে জাতির জনকের 45তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে এই শোক সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বাধীনতা অর্জনটাই ছিল তার মূল লক্ষ্য। প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা 15 আগস্টের নৃশংসতাকে তুলনা করেন কারবালার ভয়াবহতার সঙ্গে। আজকে আপনারা জানেন যে আজকে আশুরার দিন, মুহররমের 10 তারিখ, যেটা বলে আশুরা। কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15 আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু রক্ষা পায়নি।
কিন্তু 15 আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে। সামরিক শাসক জিয়া এবং এরশাদের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে স্বৈরশাসন প্রতিষ্ঠা করে তারা। মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে যখন সংবিধান স্থগিত করে দিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা কেউ দখল করে, তারা গণতন্ত্র দেয় কীভাবে? আইয়ুব খান যা করেছে, ইয়াহিয়া খান যা করেছে, জিয়াউর রহমানও তাই করেছে, এরশাদও তাই করেছে। স্বৈরশাসকের উত্তরসূরিরা আওয়ামী লীগে প্রবেশ করে নানা অপকর্ম করে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন এদের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ক্ষমতা থাকলে এদিক ওদিক থেকে কিছু লোক জোটে এবং দলের ভিতরে এসে তারা নানা রকম অঘটন ঘটায়, অপকর্ম করে, যার বোঝাটা দলকে বয়ে নিয়ে বেড়াতে হয়। যে কারণে আমি বারবার শুরু থেকে আমাদের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছিলাম যে এই ধরনের যারা বিশেষ করে মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা যে সমস্ত রাজনৈতিক দল, সেগুলি যারা করে এসেছে বা যুদ্ধ অপরাধীদের সাথে যারা ছিল, আমাদের দলের জন্য তারা না আসে। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন করোনা মোকাবেলায় সরকার সচেষ্ট, তবে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 5টি আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। পাবনা 4 আসনে মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। রোববার বিকেলে গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। শূন্য হওয়া আসনগুলোয় উপনির্বাচন করতে কয়েকদিন ধরে মনোনয়ন ফর্ম বিতরণ করে আওয়ামী লীগ। 5টি আসনের বিপরীতে নৌকার টিকিট পেতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 141 জন। শূন্য হওয়া আসনগুলো হলো সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ 1, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা 18, এছাড়া হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5 আসন সহ পাবনা 4 ও নওগাঁ 6 সংসদ সদস্যের মৃত্যুতে আসনগুলো শূন্য হয়। দুর্নীতির মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার সব খাতে দুর্নীতির পাহাড় গড়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন সরকার দেশ শাসনে সব দিক থেকে ব্যর্থ। জানান খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা দেশে সম্ভব নয়। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। দিয়ে স্বাস্থ্য সহ সব স্বাস্থ্য খাতে দুর্নীতি আর অনিয়ম নিয়েই সরকারের সমালোচনা করলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন রিজেন্ট হাসপাতাল দুর্নীতির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত ছিল। সরকার নিজেই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কমবে থেকে একটা পার্টিকুলার সেক্টরে তো কমছে না, কারণ দুর্নীতির প্রশ্রয় পাচ্ছে হাইয়েস্ট লেভেল থেকে। আপনি স্বাস্থ্য বিভাগের কথাটাই ধরেন, মন্ত্রী সাহেবের বিরুদ্ধে অভিযোগ উঠলো যে ওই যে আপনার রিজেন্ট হাসপাতালের চুক্তির সময় তিনি নিজে উপস্থিত ছিলেন। হোয়াট ওয়াজ হিজ অ্যানসার? কি ছিল উনি জানতেন না। ওনার তো সেদিনই পদত্যাগ করা ছিল, তোমার মন্ত্রিত্ব চলে যাওয়া উচিত। যে ঘটনাতে বাংলাদেশের ভাবমূর্তি একেবারে মাটিতে মিশে গেল। রোহিঙ্গা প্রসঙ্গে সরকারের কূটনৈতিক ব্যর্থতার কথাও বলেন তিনি। যেমন চীন এবং ভারত, এই দুই দেশ তো সরকার দাবি করে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আপনার ভারতের নাকি তাদের রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে হচ্ছে তাদের আর্থিক সম্পর্ক। তো দুই দেশের সঙ্গে কিন্তু তারা এমন কোনো জায়গায় পৌঁছতে পারেনি যেখান থেকে তারা এখান থেকে কোনো লাভ পেতে পারে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা সব দিয়েই দিয়েছে ভারতের কাছে, কিন্তু ভারতের কাছে কিছু আনতে পারেনি। তবে এটা খুব বুঝতে পারি যে সম্পর্কের কোথাও কোথাও একটা সমস্যা হয়েছে, যে কারণে হয়তো এই দ্রুত ঘন যাতায়াত শুরু হয়েছে। দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণ ও বিরোধী দলের নেতাদের উপর নির্যাতনের অভিযোগ তোলেন মির্জা ফখরুল। রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে তারা বিরোধী দলকে দমন করার কাজে ব্যবহার করছে। নির্মমভাবে আপনার বিরোধী দলকে আপনার দমন করে, আমাদের নেতা কর্মীদেরকে খুন করে, হত্যা করে, গুম করে আপনার এই আন্দোলনটাকে ডেমোক্রেটিক আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা দেশে সম্ভব নয় বলেও জানান বিএনপি মহাসচিব। বেগম খালেদার শারীরিক অবস্থা এখন একেবারেই ভালো না। আমরা যে অবস্থায় তাকে জেল থেকে, হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসছিলাম, তার থেকে তার খুব কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। পরীক্ষা নিরীক্ষাগুলো করা দরকার যা চিকিৎসার জন্য, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হাসপাতালগুলোতে সম্ভব হয়নি। 2 নম্বর হচ্ছে তাকে বাইরে নেওয়াও সম্ভব হয়নি, কারণ যে বাধা আছে। উন্নত যে চিকিৎসা, সেই চিকিৎসা আমরা করতে পারিনি।
শিগগিরই সরকার বিরোধী আন্দোলন নতুন আঙ্গিকে শুরু করার কথাও জানান মির্জা ফখরুল। সফলতা নির্ভর করে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে ঘটে যাওয়া সকল গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। রোববার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এই দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলটির একাধিক নেতা বলেছেন, ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে গুম খুনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেবেন তারা। রোববার দুপুরে নিখোঁজ এবং গুমের শিকার ছাত্রদলের এমন একাধিক নেতাদের বাসায় যান দলটির বেশ কয়েকজন নেতা। পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বিচারের আশ্বাস দেন গুমের শিকার ছাত্রদল নেতা সোহেল সম্রাট এবং সেলিম রেজা পিন্টুর সূত্রাপুরের বাসায় যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতারাও এ সময় এই কর্মসূচিতে অংশ নেন। এই ঘটনাগুলোর বিচার করা হবে। ওনারা যদি বেঁচে থাকেন তারপরেও সেটার এতদিন যে গুম করে রাখা হয়েছে সেটার জন্য বিচার হবে। আর যদি আল্লাহ মাফ করুক ওনাদেরকে মেরে ফেলা হয় সেটার জন্য যারা যারা জড়িত তাদের প্রত্যেককে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। We'd like to draw the attention of the international community as well as the United Nations to have free, independent investigation on this issue here in Bangladesh. And they should appoint a judicial inquiry commission. মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে আজ সোমবার দেশে পৌঁছবে। সকাল 8:40 এমিরেটসের ফ্লাইটে মরদেহ আসবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মীয় স্বজন ও বিশিষ্টজনরা তার মরদেহ গ্রহণ করবেন। বিমানবন্দর থেকে মরদেহ সিএমএইচ এর মর্চুয়ারিতে নেওয়া হবে। মঙ্গলবার তার মরদেহ ডিওএইচএস এর বাসায় নেওয়া হবে। এরপর সকাল 7টায় ডাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য। রাজধানীর বাসাবো সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে অনুষ্ঠিত হবে শেষকৃত্য। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে বিএনপি রাজনীতি জনগণ গ্রহণ করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় 4 নেতা ও বঙ্গবন্ধুকে নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তারা শুধু মানুষ হত্যা করেছে তা নয়, পশু পাখিও হত্যা করেছে। এইভাবে যারা সন্ত্রাস করে তারা আবার সন্ত্রাস নিয়ে কথা বলে, গুম খুন নিয়ে কথা বলে। আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা সহসা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাদের নেতৃত্বে যে পেট্রোল বোমা হামলা চালিয়েছিলেন সেই জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাহলেই জনগণ আপনাদের গ্রহণ করলেও করতে পারে। আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গা ক্যাম্পে 3G 4G ইন্টারনেট সেবা চালু করতে বাধ্য হলো বাংলাদেশ। নিউজ 24 এর কাছে বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর এখন বিশেষ বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গারা সিম কার্ড কিনতে পারবে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আর জানাচ্ছেন লাকপেন জেসমিন সোমা। রোহিঙ্গাদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর দীর্ঘ দাবির মুখে রোহিঙ্গা ক্যাম্পে 3G 4G ইন্টারনেট সেবা চালু করল বাংলাদেশ। বিশ্বে এই প্রথম বাস্তুহারাদের সবচেয়ে বড় ক্যাম্পে এমন সেবা সরবরাহ করা হলো। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? আন্তর্জাতিক চাপের কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের যে বিদেশি এনজিও প্লাস আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন বৈদেশিক একটা চাপ আছে। তারপরে ওখানে রোহিঙ্গারা মায়ানমারের সিম নিয়ে কথা বলে, মায়ানমারের নেটওয়ার্কের মধ্যে তারা এসে যাচ্ছে। আমরা সেই জন্য তারা কোথায় কি বলে এই সমস্ত সবকিছুই আমরা কিছুই করতে পারি না। সেই জন্য আমরা এই 2G থেকে এখন আবার 4G-তে উঠে দিচ্ছি। রোহিঙ্গারা বাংলাদেশে ইন্টারনেট সেবা না পেয়ে সীমান্ত এলাকায় মিয়ানমারের নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্নভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। অন্য দেশের নেটওয়ার্কের আয়তায় থাকায় সাইবার জগতে তাদের গতিবিধির উপর নজরদারি রাখাও কঠিন হচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। বাইরের কোনো সন্ত্রাসী গ্রুপ যাতে রোহিঙ্গাদের সংগঠিত করতে বা উস্কানি দিতে না পারে সেজন্যই এই ব্যবস্থা, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কনসার্ন এখন আমরা ছেড়েছি, যদি দেখি আমাদের অসুবিধা হচ্ছে আবার বন্ধ করবো। সেটা তো আমাদের সিকিউরিটির জন্য যা যা আমাদের করণীয় সেটা আমরা 3G 4G চালুর বিষয়টি নিশ্চিত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, এখন থেকে বিশেষ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কিনতে পারবে রোহিঙ্গারা।
ওনারা মিটিং করেছেন, মিটিং করে আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন খুলে দেওয়ার জন্য। আমরা খুলে দিয়েছি। রোহিঙ্গাদের সিম কেনার বিষয়ে তাদের বিশেষ বায়োমেট্রিক্স ভেরিফিকেশন সহ কিনতে পারবে। নিরাপত্তা প্রশ্নে এতদিন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় 3G 4G সেবা বন্ধ থাকলেও সেই একই কারণে আবার তা চালু করল সরকার। এ নিয়ে নানা শঙ্কা আশঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা বিশ্লেষক ও স্থানীয় বাসিন্দারা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। মহামারী করোনা ভাইরাসের কারণে এবার হোসেনি দালানের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল রাস্তায় বের হয়নি। ইমামবাড়া চত্বরে রোববার দুপুর 12টার মধ্যে শেষ হয় এবছরের আশুরার আনুষ্ঠানিকতা। কারবালার মর্মস্পর্শী ঘটনার তাৎপর্যকে স্মরণ করে চাওয়া হয় করোনা থেকে মুক্তি। আরও জানাচ্ছেন আলী তালুকদার। বুকে আঘাত করে মাতম আর ইয়া হোসেন আর্তনাদ বলে দিচ্ছে সিয়া মুসলিম সম্প্রদায়ের কাছে এই দিনটি কত গুরুত্বপূর্ণ। আরবি 10ই মহরম কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তার মৃত্যুর এ দিনটিতে শোক প্রকাশ করে শিয়া মুসলিম সম্প্রদায় বের করে তাজিয়া মিছিল। পবিত্র আশুরার এই দিনটিকে বিষাদময় কারবালার মর্মস্পর্শী ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করে। রবিবার সকাল থেকেই রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে করোনার সতর্কতা মেনে প্রবেশ করতে দেওয়া হয়। প্রতিকৃতি হিসেবে সাজানো হয় ইমাম হোসেইনের ঘোড়া দুলদুলকে। এরপর শুরু হয় ইমামবাড়া ঘিরেই সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। দুপুর 12টার মধ্যেই শেষ হয় এবারের আশুরার আনুষ্ঠানিকতা। মানব কিছু নাই, মানে ভক্তি শ্রদ্ধা হচ্ছে বড় কথা। আমরা সব ধর্মকে মেনে চলি আর আমরা বিশ্বাস করি সব ধর্মকে, তাই আমরা আসছি। মুসলমান হিসাবে আমরা সবাই ইমাম হোসেন ইসলামের যে আত্মত্যাগ সেটার উপর আমরা বিশ্বাস রাখি এবং ওনার আত্মত্যাগ থেকে অনেক আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। একই চিত্র ছিল রাজধানীর মোহাম্মদপুরেও। ফাতিহা দরুদ মিছিল যা করি, মিছিল করি, আল্লাহর কালাম পড়ি, এইগুলা করি। আমরা তো অন্য কোনো কাজ করি না। চট্টগ্রাম, যশোর ও মানিকগঞ্জ সহ সারা দেশে সীমিত পরিসরে পালিত হয়েছে পবিত্র আশুরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। মহামারী করোনা ভাইরাসের মধ্যে সীমিত পরিসরে বিশ্বের বিভিন্ন দেশেও পালিত হচ্ছে পবিত্র আশুরা। এবার আশুরা উপলক্ষে শরীর রক্তাক্ত করলে শাস্তির বিধান করেছে ইরান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আশুরা উপলক্ষে আয়োজিত শোক পদযাত্রায় টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এতে আহত হন অন্তত 30 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। সামাজিক দূরত্ব মেনে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে আশুরা পালিত হয়েছে ইরানে। তেহরানের রাস্তায় শোকের মিছিলের পাশাপাশি বাড়িতে ছোট ছোট সমাবেশ ঘটে, তবে তাতে 5 জনের বেশি অংশ নেয়নি। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়কে তাজিয়া মিছিলে শরীর থেকে রক্ত ঝরানো বন্ধ করতে এবার শাস্তির বিধান করল ইরান। মুখে মুখোশ এবং গ্লাভস পরে পবিত্র নগরী ইরাকের কারবালায় জড়ো হয়েছিল শিয়া মুসলিমরা। অনেকে মিছিলে অংশ নিয়ে নিজেদের শরীর রক্তাক্ত করেন। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার শিয়া মুসলিম করোনার নিয়ম বিধি তোয়াক্কা না করে ইমাম হোসেনের শাহাদাতের শোকের উৎসব আশুরা পালন করেছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত শোক পদযাত্রায় টিয়ার গ্যাস ও ছড়রার গুলি ছোড়ে পুলিশ। এতে হতাহত না হলেও আহত হয়ে শ্রীনগরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। ইরাক, ইরান, আফগানিস্তান, আজারবাইজান, বাহরাইন, লেবানন, পাকিস্তান, সৌদি আরব ও সিরিয়ায় হিজরি বছরের 10ম দিন ইমাম হোসেনকে স্মরণ করে শিয়া সম্প্রদায় পালন করে আসছে পবিত্র আশুরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রাজধানীর বকশীবাজারের 3 রাস্তা মোড় এলাকায় দিনে দুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নয়ন নামের এক যুবক খুন হয়েছে। রোববার দুপুরে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বংশালে মোটরসাইকেল মেরামতের কারখানায় কাজ করতেন নয়ন। পুলিশ জানায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এদিকে ঘণ্টা ব্যবধানে রাজধানীর লালবাগ এলাকায় আরেক যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জন মারা গেছেন। কক্সবাজার চকরিয়া কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী 2 ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 3 তরুণ নিহত হন। রোববার দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কের পৌর এলাকায় গাড়ি চাপায় 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীর জুরাইনে 1, সাভারে 1 ও হবিগঞ্জে 1 জন নিহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। যুক্তরাজ্যের কাছে ব্রেক্সিট পরবর্তী 2030 সাল পর্যন্ত জিএসপি সুবিধা চেয়েছে বাংলাদেশ। শনিবার যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠকে এই সুবিধা চেয়েছেন। এদিকে এমন দাবিকে যুক্তিসঙ্গত বলছেন বিশেষজ্ঞরা, আর ব্যবসায়ীরা বলছেন এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে। সুলতান আহমেদের রিপোর্ট। বাংলাদেশের পোশাক সহ রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপ। ব্রেক্সিটের আগে ইউরোপীয় জোটে থাকা সবগুলো দেশে অগ্রাধিকারমূলক বাজার বা জিএসপি সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। তবে চলতি বছরের 31 জানুয়ারি ইউ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাজ্য। এতে বাংলাদেশের পোশাক সহ অন্যান্য পণ্য রপ্তানি পড়েছে অনিশ্চয়তায়। আবার বাংলাদেশ এলডিসি থেকে বের হলেও জিএসপি সুবিধা স্থগিত হওয়ার কথা রয়েছে 2027-এর পরে। হিসেব বলছে 2018-19 অর্থ বছরে ইউরোপের বাজারে শুধু পোশাক রপ্তানি হয়েছে $19.63 বিলিয়ন। এর মধ্যে যুক্তরাজ্যে হয়েছে $3.84 বিলিয়ন। এত বড় রপ্তানি বাজার ধরে রাখতে এবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সাইদা মুনা তাসনিম 2030 সাল পর্যন্ত জিএসপি সুবিধা চেয়েছেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে এমন কূটনৈতিক তৎপরতার বিকল্প নেই। এলডিসি থেকে গ্র্যাজুয়েট করার পর 2027-এর মধ্যে এই সুবিধাটা উঠে যাওয়ার প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে যুক্তরাজ্যে যাতে এই সুবিধাটা বজায় থাকে, এলডিসি থেকে উত্তরণের পরেও সেই চেষ্টা করতে হবে। মুক্ত বাণিজ্য চুক্তির কথাও ভাবতে হবে এবং সেই আলোচনা শুরু করতে হবে। বাংলাদেশের পোশাকে রপ্তানিকারকরাও যুক্তরাজ্যের বাজার নিয়ে দুশ্চিন্তায়। তবে দেশটির দেয়া জিএসপি প্লাসের প্রতিশ্রুতি বাস্তবায়ন চান তারা। তারা যে আশ্বস্ত করেছিল আমাদেরকে, সেটার উপরে আমরা আস্থা রাখতে পারি এবং ভবিষ্যতে জিএসপি প্লাসের জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার সেটা চেষ্টা করে যাচ্ছেন। এই সুবিধা ধরে রাখতে সরকারের উচ্চ পর্যায়ের তৎপরতা বাড়ানোর কথাও বলছেন ব্যবসায়ীরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে গুলি করার ঘটনায় যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে বিক্ষোভে ফুটে উঠেছেন সাধারণ মানুষ। এক সপ্তাহ ধরে চলা এই সহিংস বিক্ষোভে কোনোসা শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চরম উত্তেজনার মধ্যেই এই শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 23 আগস্ট শ্বেতাঙ্গ এক পুলিশ পেছন থেকে ব্লেককে 7টি গুলি করে। তাতে গুরুতর আহত হন এই কৃষ্ণাঙ্গ। গুলির ওই ঘটনার পর থেকে পুরো শহরে বিক্ষোভ চলছে, দোকানপাট ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, এই সফরে স্থানীয় পুলিশদের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। এবারে প্রবাসের খবর। বিশ্বের প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের বেসরকারি খাতে চাকরিজীবী বাবারা এখন থেকে সন্তান জন্মের পর প্রথম 6 মাসের মধ্যে যে কোনো 5 দিন এই ছুটি নিতে পাবেন বেতন ভাতাও। রোববার দেশটির রাষ্ট্রপতি ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান পিতৃত্বকালীন এই ছুটির আদেশ জারি করেন। মূলত সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতে কর্মরত কর্মীদের উৎসাহিত করতে এবং নারী পুরুষে ভারসাম্যে জোরদার প্রতিযোগিতা তৈরি করতে এই আদেশ জারি করা হয়। আরব দেশ হিসেবে প্রথমে এমন ঘোষণার মাধ্যমে দেশটির নেতৃত্ব আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি পারিবারিক স্থিতিশীলতা ও সংহতি অর্জন করবে বলেও মনে করা হচ্ছে। চলমান মহামারী প্রতিরোধেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে বিপুল সংখ্যক পিপি, মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ নানা করোনা প্রতিরোধ সরঞ্জাম। অস্ট্রেলিয়া থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ। অস্ট্রেলিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে কিন্তু দেওয়া হয়েছে, যখন এই মহামারী আক্রান্ত, সারা বিশ্ব যখন এই মহামারী আক্রান্ত তখনও কিন্তু অস্ট্রেলিয়া তাদের সহযোগীর হাত নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের জন্য।
বাংলাদেশের সেনাবাহিনীকে আজকে হস্তান্তর করা হয়েছে 5 টন পিপি এবং 2 লক্ষ হ্যান্ড গ্লাভস এবং 12,000 উন্নত মানের কভারঅলস। অস্ট্রেলিয়ার বাংলাদেশ অবস্থিত অস্ট্রেলিয়া হাই কমিশনার জানিয়েছেন যে এর মাধ্যমে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে সেনাবাহিনী আছে তাদের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সুদৃঢ় হবে বলে উনি আশা ব্যক্ত করেছেন। আমি একটা তথ্য জানাই রাখতে চাই, বিশ্বের ভিতরে একটা মাত্র দেশ অস্ট্রেলিয়া যেখানে যে বিশ্ববিদ্যালয়তে কিন্তু বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি আছে, যেটা সরকারের কিন্তু এখানকার আইন পরিষদের বা এখানে যে বিশ্ববিদ্যালয় আছে সিডনিতে, সেই বিশ্ববিদ্যালয়তে কিন্তু সেই বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিটা কিন্তু সেখানে আছে এবং সরকারের সাথে কিন্তু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে যে বাংলাদেশের যেসব স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ঈদ পুনর্মিলনের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় একটি বাগান বাড়িতে এই বর্ণিল আয়োজনে হরেক রকমের খাবারের পাশাপাশি ছিল বাচ্চাদের খেলার আয়োজন ও বড়দের প্রতিযোগিতামূলক খেলা। আয়োজক বলেন, চেনা জানা সবার সাথে আনন্দ ভাগাভাগির জন্যই তাদের এই আয়োজন। আর করোনার কারণে দীর্ঘদিন ঘরে থাকার পর এমন আয়োজনে উচ্ছ্বসিত ছিল শিশুসহ আগত প্রবাসী বাংলাদেশিরা। তবে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসবে মেতেছিলেন সবাই, আর খুব শিগগিরই বিশ্ব করোনা মুক্ত হবে বলেও প্রত্যাশা করেন তারা। ইতালির রোমে মহিলা আওয়ামী লীগ ইতালি শাখার আয়োজনে 15 আগস্ট জাতীয় শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রোমের সুন্দরবন রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি। প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। ইতালি মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ওম্মে হানি প্রিন্সের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নয়না আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মলিজামান নীলুফার বানু, শামিমা আক্তার, মাহবুবা চৌধুরী, তাহমিনা আক্তার, শাহনাজ আক্তার, রীতা আক্তার সহ আর অনেকে। শেষে 15 আগস্ট ও 21 আগস্টে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। বিশ্বের 30টি দেশের 150 জন নেতা ও কর্মীকে নিয়ে 21 আগস্টের খুনিদের রায় কার্যকরের দাবি জানিয়েছে বহির্বিশ্বের আওয়ামী লীগের শাখা দেশগুলো। গেল শুক্রবার ভার্চুয়ালে জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবুর সভাপতিত্বে আব্বাস আলী চৌধুরী এবং প্রকৌশলী হাবিবুর রহমানের সঞ্চালনায় এই আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। বক্তব্য দেন বাংলাদেশের সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অনিল দাশগুপ্ত, উপদেষ্টা এম এ গনি ও সভাপতি এম নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল হক বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন কানাডা, ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, মালয়েশিয়া, কুয়েত, দক্ষিণ কোরিয়া, বঙ্গবন্ধু ও বিশেষজ্ঞ পরিষদ, ইউরোপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। ব্রিটেনের রাজপ্রাসাদের বাগানে স্থাপন করা হচ্ছে প্রিন্সেস ডায়ানার ভাস্কর্য। বর্তমানে 23 জন ভাস্কর এই কাজে নিয়োজিত আছেন। তার 2 ছেলে ডিউক অব ক্যামব্রিজ, প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ওই ভাস্কর্য স্থাপনের অনুমোদন দেন। ডায়ানার সাবেক বাসভবন কেনসিংটন প্যালেসের বাগানে তার স্মৃতি ঝর্ণার কাছে ডায়ানার নতুন ভাস্কর্য স্থাপন করা হবে, আর এটি উন্মোচন করা হবে আগামী বছরের 1 জুলাই প্রিন্সেস ডায়ানার 60তম জন্মদিনে। ডায়ানার স্মরণে এটি হবে লন্ডন এলাকায় নির্মিত 4র্থ স্মারক। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। যুক্তরাজ্যে সেপ্টেম্বর থেকে কাজে ফিরতে দেশবাসীকে উৎসাহিত করবে দেশটির সরকার। এই সময় চলবে স্বাস্থ্যবিধি মেনে কাজে ফিরতে সরকারি প্রচারণা। সেখানে কোভিড-19 বিস্তার রোধে গৃহীত ব্যবস্থাগুলি তুলে ধরে কর্মীদের কাজে ফিরে যেতে উৎসাহ প্রদান করা হবে। তবে কার্ডিফ এবং সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়গুলির একাডেমিকদের গবেষণায় এক জরিপে দেখা গেছে, লকডাউনের সময় প্রতি 10 জনের মধ্যে 9 জনই বাড়িতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তারা এইভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী বেশি। পরিবহন সেক্রেটারি গ্রান্ট শাপস বলেছেন, কিছু কিছু কাজ অফিস ছাড়া করা প্রায় অসম্ভব। এদিকে ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, লোকজন অফিসে না ফিরলে সিটি সেন্টারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্মীরা কোথায় কাজ করছেন তার চেয়ে কিভাবে কার্য সম্পাদন করছেন তার দিকে বেশি যত্নশীল হওয়া উচিত। খেলার খবর, ক্রমশ বার্সেলোনার সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে লিওনেল মেসির। প্রাক মৌসুম প্রস্তুতিতে যোগ দিচ্ছেন না আর্জেন্টাইন ফরওয়ার্ড, এমনকি পিসিআর টেস্ট নিয়েও অনীহা রয়েছে বার্সা অধিনায়কের। বিস্তারিত স্পোর্টস রিপোর্টে। লিওনেল মেসি মানে বার্সেলোনা কিংবা বার্সার অংশ জুড়ে লিও। আজকাল এমন বন্ধনে ভাঙনের সুর শুনছে ফুটবল বিশ্ব।
20 বছরে যে আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল সে ভালোবাসায় ফাটল দেখা দিয়েছে। ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন মেসি, কিন্তু পুরো বিষয়টা এখনো ধোঁয়াশাময়, আছে অনেক যদি কিন্তু। তবে নয়া কোচ রোনাল্ড কোমানের অধীনে প্রাক মৌসুম প্রস্তুতিতে যোগ দিচ্ছেন না লিওনেল মেসি। স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে বলছে বার্তা সংস্থা রয়টার্স, ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের দিতে হবে করোনা টেস্ট, আপাতত যা নেই মেসির পরিকল্পনায়। স্পেনের গণমাধ্যম বলছে রেকর্ড 6 বারের ব্যালন ডিওর জয়ী তারকা আরও একটি ফ্যাক্স পাঠাবেন বার্সেলোনায়। সেখানে কোমানের অধীনে প্রথম অনুশীলনে না থাকার কথা জানাবেন তিনি। জানা গেছে চুক্তিভুক্ত খেলোয়াড় হিসেবে অনুশীলনে যোগ দিতে বাধ্য লিওনেল মেসি, কিন্তু মেসির আইনজীবীর দাবি যেহেতু বার্সা ছাড়ার কথা জানানোই হয়েছে, সেক্ষেত্রে অনুশীলনে অংশ নেওয়া নিয়ে নেই বাধ্যবাধকতা। এত জটিলতার মাঝেও বার্সার সমর্থকদের কাছে আশার বাণী ক্লাব সভাপতির পদত্যাগের গুঞ্জন। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ করবো এখনকার সংবাদ আয়োজন, যাবার আগে শিরোনামগুলো আরো একবার।